আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। 15ই আগস্টের হত্যাকাণ্ডে জিয়া সরাসরি জড়িত অভিযোগ প্রধানমন্ত্রীর, খালেদা সন্ত্রাসীদের বিচার না করার ইনডেমনিটি দিয়েছিলেন মন্তব্য। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার তদন্ত শেষ পর্যায়ে জানালো প্রশাসন, 23শে আগস্টের মধ্যে প্রতিবেদন দেওয়ার ঘোষণা। করোনা শেষ এমন কথা বলে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের মতোই 20% বেশি। সুপ্রিম কোর্টে অভিযানে আইনজীবীদের সহকারী ও তদবিরকারক সহ 43 জনকে আটক, বিক্ষোভের মুখে মুচলেকা রেখে মুক্তি। এবং বিশ্বজুড়ে শ্রেণী মূল্যায়নের ভিত্তিতে ও এবং এ লেভেল পরীক্ষায় ফল বিপর্যয়, মূল্যায়ন যথার্থ না হওয়ার অভিযোগ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে সঞ্চয়, করোনা তহবিলে দেয়া ভিক্ষুককে প্রধানমন্ত্রীর উপহার, জমি সহ ঘর দেওয়ার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে পুরো সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। জাতীয় শোক দিবসে স্মরণ সভায় তিনি বলেন, সেই জন্যই আন্তর্জাতিক তদন্ত কমিটিকে ভিসা দেয়া হয়নি। প্রধানমন্ত্রী বলেন, জিয়া বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার না করার ইনডেমনিটি দিয়েছিলেন, আর তার স্ত্রী খালেদা জিয়া মানুষ হত্যা করা সন্ত্রাসীদের বিচার না করার ইনডেমনিটি দিয়েছিলেন। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালনে বাংলাদেশ আওয়ামী লীগের স্মরণ সভা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75-এর 15 আগস্ট যখন স্মৃতিপটে আসে, সভাপ্রধান হিসেবে সমাপনী বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, 15ই আগস্ট ঘটানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করেছিল খুনিরা। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার সাথে যে পাকিস্তানিদের যে সংযোগ ছিল, কিছুক্ষণ আগে জাহাঙ্গীর কবির নানক বক্তৃতায় যে একটি চিঠি পড়ে শোনালো, সেই কর্নেল বেগ, পরবর্তীকালে এই বেগ কিন্তু পাকিস্তানে সেনাপ্রধান হয়, তার সে বাহবা দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে, এবং জিয়াউর রহমানের স্ত্রী এবং তার পুত্ররা যে তাদের কাছে খুব ভালো আছে সে কথাটাও জানাচ্ছে, এবং যে কারো নতুন কাজ দেবার অঙ্গীকার করছে ওই চিঠিতে। সেই কাজটা কি ছিল? তাহলে সেই কাজটা কি এই ছিল যে স্বাধীনতার সমস্ত চেতনাকে নস্যাৎ করবে? আর এভাবেই এদেশের মানুষ যদি বিজয় অর্জন করে, সেই বিজয়কে নস্যাৎ করবে আর এদেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করবে। এটাই কি তাদের কাজ ছিল? এই কাজটাই সে পেয়েছিল। শেখ হাসিনা বলেন, মীর জাফর যেমন বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, তেমনি মুস্তাককেও বেশি দিন ক্ষমতায় থাকতে দেয়নি জিয়া। এই সামরিক অফিসারদের কারা কে মদত দিয়েছ, তাদের পিছনে কে ছিল? আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মোস্তাক, তার উচ্চাভিলাষ, আর তার সহযোগী জিয়াউর রহমান, যে একজন মেজর ছিল, যাকে প্রমোশন দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জেনারেল বানিয়েছিলেন। সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল, সেটা স্পষ্ট পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। উচ্চ আদালত সামরিক শাসনামলের অর্ডিন্যান্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করায় ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ এলেই প্রকৃত ইতিহাস ফিরে পায় দেশের মানুষ। আমরা তো 75 15 আগস্টের পর থেকে অশুভ শক্তি দ্বারা নিগৃহীত, নির্যাতিতই ছিলাম। শুধু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে না, মানুষ আস্থা ফিরে পেয়েছে, বাঁচার জন্য নতুন আশা পেয়েছে, সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। বাংলাদেশের মানুষের ভিতরে আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। মানুষ
সেই ইতিহাসকে আবার খুঁজে পেয়েছে। যে জাতির পিতার নামটা মুছে ফেলা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবে সেই নাম স্বীকৃত। জাতির পিতার আদর্শে দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা কমিটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে। গণশুনানি শেষে কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময় 23 আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। কক্সবাজারের টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানিতে রোববার 9 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য নেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় 60 জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। তারা 3 বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদেরকে দেওয়া হয়েছিল 7 কর্মদিবস এবং আমাদেরকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে টার্মস অফ রেফারেন্স, সেটা বলা হয়েছে এই ঘটনার উৎস, কারণ এবং এটি প্রতিরোধে ভবিষ্যতে কি ধরনের কাজ শুরু করে এই পর্যন্ত আমাদের যেখানে যেখানে যাওয়া দরকার আমরা প্রত্যেকটা জায়গায় গিয়েছি। এখানে যারা প্রত্যক্ষদর্শী একেবারে যারা দেখেছে ঘটনাস্থলে ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আমরা আমাদের তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। আমরা আশা করছি আমাদেরকে সরকার 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যে আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারবো এবং সরকারকে জমা দেব। করোনা শেষ এমন কথা বলে বিভ্রান্তি না ছড়াতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুরোধ করেছেন। তাদের মতে দেশে করোনা ভাইরাস সংক্রমণের এখন যে অবস্থা সেটা মাত্রায় অনেক। 24 ঘন্টায় তুলনামূলক কম 2024 জন শনাক্ত হলেও নমুনা পরীক্ষার সংখ্যাও কম, আর এই সময় মারা গেছেন 32 জন। চকর মালিথার রিপোর্ট। শনিবারের এক আলোচনায় কোভিড পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যেই বাংলাদেশের যে কোভিড আক্রান্ত সংখ্যা আপনারা জানেন কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে। এটা একটা বিরাট অর্জন। ভ্যাকসিন বেশি যদি দেরিও লাগে, আমার কাছে মনে হয় যে হয়তোবা বেশি দিন লাগবে না, বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে। কিন্তু পরিসংখ্যান বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মন্ত্রীর মতো আশাবাদী হতে পারছেন না। বিভিন্ন লোকেরা যেসব কথাবার্তা বলছে এবং সেই কথার থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে যে করোনা শেষ, করোনার অতিমারি শেষ এবং সেই জন্য আমাদের কাজ করারও কোনো আর দরকার নাই। কিন্তু অবশ্যই এখনো কাজ করার অনেক কিছু রয়ে গেছে। করোনার যেভাবে সংক্রমণ হচ্ছে সেটা কিন্তু এখনো মাত্রায় অনেক মানুষ মারা যাচ্ছে। রোববারের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতেও করোনা সংক্রমণ কমে যাওয়ার কোনো ইঙ্গিত নেই। তাদের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 9636, আগের কিছু সহ পরীক্ষা 10,018, শনাক্ত 2024, শনাক্তের হার আগের মতোই 20% বেশি। এ সময় মৃত্যু সংখ্যা 32, সুস্থ 1315 জন। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত 2,76,549 জন, চিকিৎসাধীন 1,13,942, সুস্থ 1,58,950, সুস্থতার হার 57.48, মৃত্যু 3,657, শনাক্তের বিপরীতে মৃত্যু হার 1.32। সবকিছু নজরে রেখে করোনা মোকাবেলায় যা যা করা দরকার তার সবগুলোই করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমাদের করোনার সম্পর্কিত যত রকমের কাজ আছে সবগুলোকেই আরো বেগবান করতে হবে। আমরা যদি এখন এটা ঢিলামি দেই তাহলে কিন্তু আমাদের সামনে বড় শহরগুলোতে এবং ছোট শহরগুলোতে বেশি করে এটা অনেকভাবে সংক্রমিত হবে এবং আমরা যে আশঙ্কা করছিলাম যে সেকেন্ড ওয়েভ যেটা হবে সেটাও হতে পারে। সেই জন্য আমাদেরকে কোনোভাবেই ছেড়ে দেওয়া চলবে না। বিশেষজ্ঞরা বলছেন কারো কথায় বিভ্রান্ত না হয়ে ব্যক্তি পর্যায়েও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় অনৈতিকভাবে অবস্থান ও বিশৃঙ্খলার খবর পেয়ে আকস্মিক অভিযান চালিয়ে আইনজীবীদের সহকারী ও তদবিরকারক 43 জনকে আটক করে প্রশাসন। এ নিয়ে বিক্ষোভ করেন আইনজীবী এবং তাদের সহকারীরা। পরে আপিল বিভাগের বিচারপতি ইমান আলীর সাথে সুপ্রিম কোর্ট বারের কয়েক দফা বৈঠক শেষে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। মাজহারুল হক মান্নার রিপোর্ট।
সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে কয়েকজনকে আটক করার খবর ছড়িয়ে পড়লে ভিড় করেন আইনজীবী এবং তাদের সহকারীরা। হট্টগোল শুরু হলে ভবনের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। ভেতরে দেখা যায় পুলিশ পাহারায় রাখা হয়েছে আইনজীবীদের সহকারীদের। অভিযোগ, অনৈতিক কাজের জন্য বিনা অনুমতিতে এফিডেভিট শাখায় প্রবেশ করেছিল তারা। খবর পেয়েই রেজিস্ট্রার জেনারেলকে সাথে নিয়ে অভিযানের নেতৃত্ব দেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী। আটক করা হয় 43 জনকে। ঘটনাস্থলে আসেন সুপ্রিম কোর্ট বারের নেতারা। সুষ্ঠু সমাধানের জন্য ভবনের আশপাশ থেকে আইনজীবীদের চলে যাওয়ার আহ্বান জানান তারা। আজকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এই সমস্ত অভিযোগ হিসেবে তারা এখানে পুলিশের বাধা উপেক্ষা করে এবং এখানে কর্তব্যরত ব্যক্তিদেরকে উপেক্ষা করে তারা ভিতরে জোরপূর্বক প্রবেশ করেছে। আপনাদের প্রতিনিধি হিসেবে আমাকে যদি বিশ্বাস করেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার এলাকা ছেড়ে যান, আপনারা পারে চলে যান, আমরা আসছি। এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলীর সঙ্গে বৈঠক করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কেন ওনারা ঢুকেছেন এখানে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলাম। তারপর আমরা বারে যে নেতৃবৃন্দ আছে তাদেরকে খবর দিয়েছি, ওনারা সাথে আমরা বৈঠক করেছি এবং ওনারা নিয়ে যাচ্ছেন তাদেরকে। আমরা মাননীয় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। আমি স্পষ্টত বলতে চাই যে আজকে যেহেতু প্রথমবার এমনটি ঘটনা ঘটেছে, এই 43 জন ব্যক্তিকে আমি আমার জিম্মায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে তাদেরকে তারা যে অন্যায় করেছে সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পরে আটক 43 জনকে আইনজীবীদের জিম্মায় একে একে ছেড়ে দেওয়া হয়। আলোচনা শেষে প্রশাসনিক ভবন থেকে আপিল বিভাগের বিচারপতি ইমান আলী এবং রেজিস্ট্রার জেনারেল আকবর আলী বেরিয়ে যাওয়ার সময় কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বিচারপতি ইমান আলী সাহেব যদি গিয়ে থাকেন সশরীরে এই ফাইলিং সেকশনে বা এফিডেভিট ইসে, আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং মাঝে মাঝে এরকম ঝুটিকা রেড করা দরকার। মাজহুর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার শ্রেণী মূল্যায়নের ভিত্তিতে ও এবং এ লেভেল পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষা না দিয়ে ফল হওয়ায় বিশ্বের অন্যান্য দেশের সাথে বিপাকে পড়েছে বাংলাদেশের পরীক্ষার্থীরাও। মূল্যায়ন যথার্থ হয়নি বলে অভিযোগ করেছে অনেকে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সম্প্রতি বিশ্বব্যাপী একযোগে প্রকাশ হয়েছে ক্যামব্রিজ ও অ্যাডেক্সেলের অধীনে ও এবং এ লেভেল পরীক্ষার ফল। করোনা ভাইরাসের কারণে এবার বিশ্বের কোথাও আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ হওয়ায় বিপর্যয় দেখা দিয়েছে। ফল পরিবর্তনের জন্য বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য, স্কটল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে। স্কটল্যান্ডে এরই মধ্যে ফলাফল পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে। মূল্যায়নের এই পদ্ধতি মানতে পারছে না বাংলাদেশি শিক্ষার্থীরা। গ্রেডস দেখে আমি ফেরার কিছুই দেখলাম না। মানুষের গ্রেডস এ থেকে সি চলে যাচ্ছে, বি থেকে ই চলে যাচ্ছে এবং এমনকি এ থেকে ইউও চলে যাচ্ছে। এতে করে যারা বিদেশের ইউনিভার্সিটিতে কন্ডিশনাল অফার্সে চান্স পেয়েছিলেন তারা এখন রিজেক্টেড হচ্ছে। তো তারা তো ভীষণ শকড হয়েছে এবং স্পেশালি আমরা যারা এ লেভেলসের স্টুডেন্ট, আমরা যারা 2 ভাগে এ লেভেলস দেই, প্রথমে এস দেই, A2 দেই, এই বিষয়টা ভীষণভাবে আমি কষ্ট পেয়েছি এবং ইনফিউরিয়েটিংও একই সাথে, যে এএসসি রেজাল্ট থেকে কেন ডাউনগ্রেড করা হবে। আমরা যদি সরকারের সহযোগিতা পাই, সরকারের সহযোগিতা পেলে আমাদের অবশ্যই রিফর্মের সম্ভাবনা আছে, আমাদের গ্রেড সঠিক গ্রেড দিবে। ফলাফল সংশোধন করা না হলে ভবিষ্যৎ শিক্ষা জীবনে খেসারত দিতে হবে তাদের। স্কুলে এস এক্সামসে এ স্টার পেয়েছিল তাকে দিয়ে দিচ্ছে ই, একটা মানুষ যে বি পেয়েছে তাকে দিয়েছে ইউ। সো এটা তো স্বাভাবিক না, এটা স্বাভাবিক রেজাল্টস নয়। তো এটার কারণে ওয়ার্ল্ড ওয়াইড সবারই রেজাল্টস খারাপ হয়েছে। আপনাদের জন্য আমাদের অনেক ফ্রেন্ডরা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছে না বিকজ জিপিএ কমে গেছে। ফল বিপর্যয়ের কারণে ঢাকার গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা বিক্ষোভ করেছেন। তারা বলছেন এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের ঝুঁকি তৈরি হয়েছে।
আমাদের এ পাওয়ার স্টুডেন্টদেরকে ফেল করে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা স্কুলের কাছে জানতে এসেছি। There is no evidence to support it. কোনো এভিডেন্স নাই যে সাপোর্ট করতে যে আমি বি পাওয়ার একটা স্টুডেন্ট। 100 তে আমাকে 10 দিছে বা 5 দিছে, তাইলে তো ডি আসে না, হলে তো কোনোভাবে ডি আসে না। এটা কেমনে পসিবল? এটা স্কুল আমাদেরকে কি গ্রেডস দিয়েছে আমরা খালি এতটুকুই জানতে চাই, কিন্তু ওরা আমাদের সাপোর্ট করছে না। আমাদের একটাই চাওয়া যে স্কুল এটার জানিয়ে একটা, কারণ স্কুলই পারবে এটার এগেইনস্টে একটা স্টেপ নিতে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপিকে খুনির দল বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মৃত্যুদণ্ডের আগে সাবেক ক্যাপ্টেন মাজেদের দেয়া সাক্ষাৎকারের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তথ্য মন্ত্রণালয়ের আলোচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ই আগস্টে জন্মদিন পালনেরও নিন্দা করেন মন্ত্রী। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। ধন্যবাদ মহাপরিচালক মহোদয়। জিয়া রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন তা নয়, এটির সাথে খালেদা জিয়ারও সাহায্য। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে যেখানে সারা দেশে বিক্ষোভ হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেখানে তারা মিলাদ মাহফিল করলেন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়। এটির মাধ্যমে প্রমাণ করলো যে শুধুমাত্র জিয়া রহমান খুনের সাথে যুক্ত ছিল না, দলটি হচ্ছে খুনিদের দল। এবারে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল, আপনাকে ধন্যবাদ। আবারও স্বাগত আই স্পোর্টসে। করোনা ভাইরাসের সাথে মানিয়ে নিয়ে আবারও জমে উঠছে ক্রীড়াঙ্গন। ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো চমকে দিচ্ছে ক্লাবগুলো। আজ শুরুতেই জানাবো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন গুড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিও। সিটিকে ৩-১ গোলে হারিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে উঠেছে লিও। মাত্র ৮ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচের আলোচিত নায়ক বদলি খেলোয়াড় মৌসা ডেম্বেলে। সেমিফাইনালে লিওর প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। সেই খবর জানাচ্ছেন আরিফ চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের রানার্স আপ ম্যানচেস্টার সিটি আর ফ্রেঞ্চ লিগ 1-এর ৭ নম্বর দল অলিম্পিক লিও। কাগজে কলমে নিশ্চিত ফেভারিট হলেও ম্যান সিটিকে লিসবনের মাঠে বিন্দু পরিমাণ ছাড় দেয়নি অলিম্পিক লিও। অবশ্য বাজে গোলকিপিংও ডুবিয়েছে পেপ গার্দিওলার সিটিকে। খেলার ২৪ মিনিটে ম্যাক্সওয়েল কর্নেটের দেয়া কার্লি কিকে লিড আনে অলিম্পিক লিও। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৯ মিনিটে সমতা ফেরান সিটি ক্যাপ্টেন কেভিন ডি ব্রুইনা। ৭৯ মিনিটে বদলি স্ট্রাইকার মৌসা ডেম্বেলের সুযোগ সন্ধানী গোলে আবারও এগিয়ে যায় ফরাসি ক্লাব লিও। তারপরও ফিরে আসার চান্স ছিল সিটির সামনে। রহিম স্টার্লিং এর এমন অপচয় মানতে পারছেন না ভক্তরা। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলে অলিম্পিক লিওর সেমিফাইনাল নিশ্চিত করেন মৌসা ডেম্বেলে। ১৯ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে অলিম্পিক লিওর প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। মিরপুরের হোম অফ ক্রিকেটে রোববার তৃতীয় ধাপের অনুশীলন শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিসিবির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ক্রিকেটাররা অনুশীলন করার সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিন পর মাঠে ফিরে মূলত সবাই ফিটনেস নিয়েই কাজ করছেন। মুশফিক, মাহমুদুল্লাহ, মুমিনুলরা আগেই অনুশীলন শুরু করলেও অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় এতদিন যোগ দিতে না পারলেও সুস্থ হয়ে রোববার মাঠে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এদিন মুস্তাফিজুর রহমান অনুশীলনে যোগ দিয়েছেন, কিন্তু সকাল থেকেই বৃষ্টির কারণে অনুশীলনে বিঘ্ন ঘটে। ভারতের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণায় হতবাক ক্রিকেট দুনিয়া। সফল এক কিংবদন্তি ক্রিকেটারকে বিদায় বেলায় শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন সচিন, কোহলি, শহীদ আফ্রিদি, ডিভিলিয়ার্স থেকে শুরু করে বাংলাদেশের সাকিব আল হাসান। মিস্টার কুলকে শুভকামনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টদাতাদের তালিকায় আছেন টিম টাইগার্সের অন্য সদস্যরাও। শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে ৩৯ বছর বয়সী ধোনি অবসরের ঘোষণা জানিয়ে লিখেন, কেরিয়ার জুড়ে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ
ধরে নিন 7:29 থেকে আমি অবসরে। 90 টেস্ট, 350 ওডিআই আর 98টি টি-20 ম্যাচ খেলা ধোনির নেতৃত্বে ভারত জিতেছে আইসিসির সব ফরম্যাটের টুর্নামেন্ট। 2007 টি-20 বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও ধোনির নেতৃত্বে টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বর দলের পুরস্কার পায় ভারত। বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক অভিষেক হয় এই কিপার ব্যাটসম্যানের। তাই বিদায় বেলায় ভারতীয় সাবেক ক্রিকেটারদের পাশাপাশি নিজেদের ফেসবুক ভেরিফাইড পেজে মিস্টার ফিনিশারকে অভিনন্দন জানান সাকিব, মুশফিক সহ টিম টাইগার্সের ক্রিকেটাররা। এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের আবারও ফিরিয়ে নিচ্ছি তারানার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ। বাসায় থেকে চিকিৎসা নেওয়া করোনা রোগীদের অনেকে অক্সিজেন দেওয়া প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু সামর্থ্যের অভাবে নিম্নবিত্তদের অনেকেই এই সুযোগ পান না। তাদের সহায়তায় এগিয়ে এসে বিনামূল্যে অক্সিজেন দিতে কাজ করছে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পরাগ আজিমের রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যাদের জটিলতা কম বা মৃদু উপসর্গ রয়েছে তাদের বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইনও রয়েছে। বাসায় চিকিৎসা নেওয়া রোগীদের অনেক সময় অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে। এ অবস্থায় রোগীকে জরুরি অক্সিজেন সাপোর্ট দিতে হয়। বিনামূল্যে এই অক্সিজেন পৌঁছে দিতে সারা দেশে অনেক মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, কিশোরগঞ্জ, নরসিংদী সহ বেশ কিছু জেলায় বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জ শহরে ডেঙ্গু রোধে কিশোরগঞ্জের উদ্যোগে চালু হয়েছে কিশোরগঞ্জ অক্সিজেন ব্যাংক। কিশোরগঞ্জ অক্সিজেন ব্যাংকের এই বিনামূল্যে অক্সিজেন সাপ্লাইটি করোনা পেশেন্টের জন্য যথেষ্ট সুফল বয়ে এনেছে। আমরা এই প্রোগ্রামকে আরো বিস্তৃতভাবে এবং ইফেক্টিভলি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এই কাজ করে যে শান্তি পাচ্ছি তার কোনো তুলনা হয় না। আর করোনার এই কাজ ঝুঁকিপূর্ণ, আর আমরা জানি এটা ঝুঁকিপূর্ণ জেনেই কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। দেশের কয়েকটি জায়গায় স্বেচ্ছাসেবীদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাশে দাঁড়িয়েছে পে ইট ফরওয়ার্ড ও মানুষ মানুষের জন্য নামের দুটি সংগঠন। শুরুতে আমরা ঢাকা এবং চট্টগ্রামে শুরু করেছিলাম, এখন দেশের প্রায় 10টির মতো জেলায় আমরা ছড়িয়ে গেছি। ইতিমধ্যে ঢাকা এবং চট্টগ্রামে মূলত আমরা নিজেরাই চালাই। এর বাইরে বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি সেখানে স্থানীয় কোনো সংগঠনের সাথে সহযোগিতার ভিত্তিতে আমরা এটা চালাচ্ছি। ইতিমধ্যে 1000-এর বেশি মানুষ আমাদের কাছ থেকে এই সেবা পেয়েছেন। অক্সিজেন স্বেচ্ছাসেবীরা মনে করেন বিত্তশালীরা এগিয়ে এলে দেশের প্রত্যেকটি জেলাতেই ছড়িয়ে পড়তে পারে এমন মানবিক উদ্যোগ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফাদ অটোর বিরতি। বিরতির পর্যায়ে থাকছে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যবিধি না মানলে মহামারীতে যুক্তরাষ্ট্রের